বিষয়ের তুলনা করে আমার একটা মনে হয় কি, তোফায়েল ভাই খুব কনভিন্সিং কিছু কথা বলেছে। তোফায়েল ভাই একটা জিনিস আর্গুমেন্ট দিয়েছেন, যেমন ধরুন 70 সনের নির্বাচনের ভাসানি ইলেকশনে আসলো না শোনা, বাট আমার কাছে মনে হয় কি, ধরেন আমরা তো আওয়ামী লীগের ওই আমল আর এখনকার না, ওই আমল না, আরো আপনাকে স্পেসিফাই করি, দেখেন বিএনপির জন্য দুইটা সন খুব ইম্পর্টেন্ট। বিএনপি 1986 সনের নির্বাচনে বর্জন করেছিল, যে নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত মিলে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচন যদি বিএনপি বর্জন না করতো, তাহলে বিএনপি পরবর্তীকালে ক্ষমতায় আসতে পারতো না। 99 বেগম জিয়ার আপসহীন ইমেজ তখনই গড়ে ওঠে। আবার বিএনপি 2006 সনের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যেটাকে এখন পর্যন্ত বিএনপির অনেক একটা ব্লান্ডার হিসেবে ধরে নেয়। 2006 লাস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ইলেকশনটা, সরি 2009 ইলেকশন, মানে বিএনপি একটা নির্বাচন বর্জন করে লাভবান হয়েছিল, এবং 2009 নির্বাচনে অংশগ্রহণ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের বক্তব্য আমরা স্বয়ং খালেদা জিয়ার মুখ থেকেও শুনেছি আর কি। তো হয় কি, বিএনপি তো 1970 সন মনে রাখবে না, তাদের জন্য তো 1986, 2009 এগুলো ইম্পর্টেন্ট, যে জন্য আমরা আশাবাদী হতে পারি না। আর একটা কথা তোফায়েল ভাই যেটা বলেছেন, ধরেন উনি বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসছেন, বঙ্গবন্ধু কন্যা ওনার কাছে একটা খুবই শ্রদ্ধাপূর্ণ আসনে অধিষ্ঠিত, যে জন্য উনি খুব ইমোশনাল হয়ে বলেছেন যে যেহেতু শেখ হাসিনাকে বাদ দিয়ে সরকার গঠন করতে বলেছে, এই জন্য শেখ হাসিনাই থাকবেন। তোফায়েল ভাইকে আমি সবিনয় স্মরণ করিয়ে দিই, এক্স্যাক্টলি একই কথা 1996 সনে আপনারা খালেদা জিয়ার ক্ষেত্রে বলেছিলেন, সর্বদলীয় সরকার হতে পারে, কিন্তু সেই সরকারের প্রধান কোনোভাবেই খালেদা জিয়া হতে পারবে না। সাল লিনিয়ান যখন আসছিলেন তখন আপনারা বলেছিলেন। আমি একটা জিনিস, কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল, ওই ইস্যুতেই কম্প্রোমাইজ হয়নি, যেটা আপনারা মানেন না সেটা বিএনপির কাছে কেন এক্সপেক্ট করেন, এটা মানে আসলে বুঝতে পারি না। আপনি যদি একটু যোগ করেন, তাহলে এইভাবে যদি পরিস্থিতিটা চলতে থাকে, তাহলে আপনি বলছেন যে অলরেডি লেট, তাহলে এখন যে এই যে কথাটা একটু আমরা মানে আতঙ্কিত, যে এই যে ছাড় দিলেই, কোনো পক্ষ ছাড় দিলেই বিজয় মিছিল নামবে, সুতরাং কেউ ছাড় দিতে চাইবে না, একটা ডেডলক একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিভাবে ভাঙবে, কারা ভাঙবে, কিভাবে ভাঙবে? একটা ওইখানে মানে আমার থেকে আমার স্যারের তুলনায় না, আবার এবিএম মুসা সাহেব না, আমাদের বাকি সবার তুলনাতে অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক অভিজ্ঞতা এবং এইসব রাজনীতি অনেক কাছ থেকে দেখেছেন। উনি বেশ কয়েক মাস আগে ওনার একটা কথা আমার খুব মনে ধরেছিল, ওইটা থেকে কিন্তু আমিও কিছুটা মানে ইনফ্লুয়েন্স হয়েছি। উনি বলেছেন যে বাঙালিও যে দুই ভাই আগে মানে মারামারি করে মাথা ফাটায়, তারপরে মুরব্বীদের কাছে যায় ইয়ে করতে, মানে সালিশ করতে। মানে আগে আমাদের রাজনৈতিক ইতিহাসে আগে মানে মাথা ফাটাফাটির আগে সালিশে বসার আমাদের অভিজ্ঞতা নাই, মানে আমাদের ওই ঐতিহ্যটা নাই। কথা হচ্ছে এমনি জেনারেল প্রিন্সিপাল, যখন দুই পক্ষ যুদ্ধ হয়, যুদ্ধ যখন চরমে ওঠে তখন সন্ধি হয়, তার আগে সন্ধি হয়? সেটাও ঠিক, কখনো তো তার আগে সন্ধি হয় না আমাদের। সেই হিসেবে এখন দুই পক্ষ চরমে হচ্ছে, খোদার ওয়াস্তে তোরা একটা সন্ধি করে আমাদেরকে মুক্তি দে, দেশবাসীকে মুক্তি দে, একটা ভালো ইলেকশন দে, আমরা শান্তিতে থাকি, এইটি চাই। কোনো ফর্মুলাই তো নাই যে একটা প্রশ্ন আমি করতে চাই, যে উনি যেটা বলছেন যে অবশ্যই নির্বাচন হইতে হবে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, এই সরকার নির্বাচন করতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু নির্বাচন উনি বলছেন যে করতে পারবে। এখন অনেকে কিন্তু আমরা নিশ্চিত নই যেটা করতে পারবে, পারবে অর্থে ওই অর্থে বলছি যে এটা সুষ্ঠু মানে পার্টিসিপেট, সবাই অংশগ্রহণ, নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন হবে। কারণ বিরোধী দল যখন এটা প্রতিরোধ করার কথা বলে, এবং একই সাথে যখন নাগরিকদের ওই যে এই বর্তমান যে পদ্ধতির সম্পর্কে যখন আস্থা নাই, এবং অন্যান্য দলও আছে, এবং তারাও কিন্তু বসে থাকবে কিনা, তারাও তো প্রতিহত করার চেষ্টা করবে, তখন এই অবস্থায় যে তারা করতে পারবে কিনা আমি নিশ্চিত নই। সেটা করতে পারলো না, কিন্তু আরেকটা জিনিস কি, আমার মনে হয় বর্তমান পরিস্থিতিটা একটা আনসাস্টেইনেবল, ইংরেজিতে যেটাকে বলে, এটা স্থিতিশীল নয়। এটা যে অবস্থাটা স্থিতিশীল নয়, আনস্টেবল, সেটা কিন্তু থাকবে না, টিকে থাকবে না, এটা ভেঙে পড়বে যে বাই ডেফিনেশন। এবং কত দ্রুত এটা ভাঙবে, কত দ্রুত এটা দূরীভূত হবে, এবং কি পর্যায়ে কিভাবে ভাঙবে, কিভাবে এটা দূরীভূত হবে, এবং কারা এর সাথে জড়িত থাকবে, আমি নিশ্চিত। যেমন অনেক কিছু ঘটেছে এই বছরে, যে আমরা কি এই যে হেফাজতের উত্থান কি আমরা ওই যে প্রেডিক্ট করেছিলাম? আমরা কি গণজাগরণ মঞ্চের এই যে সৃষ্টিটা আমরা তো কল্পনা করি, কিন্তু এই যে অবস্থাটা একটা অসহনীয় এবং একটা অস্থিতিশীল এবং ওই যে স্থায়ী থাকার মতো নয় একটা অবস্থা, আনপ্রেডিক্টেবল। ওই অনেকে বলেন যে এক ভি চিহ্ন দেখানোর ফল হচ্ছে দুটা, হেফাজত এবং গণজাগরণ। আমার মনে হয় আমাদের রাজনীতিবিদরা অনেক কথাই বলছেন,
কিন্তু তারা ওই যে নিশ্চিত করে বলতে পারেন না যে এটাই হবে। আচ্ছা, দেশের বর্তমান অবস্থাটা চিন্তা করেন না, একটা কে ফাঁসি হলো কিনা, কাদের মোল্লা, তারও তো 4টে মোল্লা লাইনে আছে। তো তাদের যখন ফাঁসির অর্ডার হবে তখন কি হবে দেশে? আমরা তো ইলেকশনের কথা বলছি, আমরা তো এই পরিবেশ ভাবছি যে এইরকম পরিবেশ থাকবে, কিন্তু এক কাদের মোল্লা হয়ে দুদিন আমরা স্ট্রাইকে আছি, আর 4টে কাদের মোল্লা তো লাইনে আছে। এদের যখন ফাঁসির অর্ডার হবে তখন কি হবে? অনেক কিছু করতে পারে। কোথায় ইলেকশন, কোথায় কি? স্যার আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি মেইন প্রবলেমটা কিন্তু আমাদের দুই নেত্রীর হাতে যে অসীম ক্ষমতা এবং দলের মধ্যে যে গণতন্ত্র নাই সেটার প্রমাণ। আমি আপনাকে বলি, আমার নিজের কাছে মনে হয় কি, ধরেন আওয়ামী লীগের কয়েকজন নেতা যদি কনভিন্সড হয়, আচ্ছা ঠিক আছে একটা নির্বাচনকালীন সরকার হোক, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো নেতা হোক, যেমন সৈয়দ আশরাফ এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিল না যে নির্বাচনকালীন সরকারের প্রধান কি হবে, ওইটা নিয়ে আলোচনা হতে পারে। এখন আলোচনা হতে পারে বলার পর কিন্তু উনাকে আর কোনো পলিটিক্যাল বক্তব্য দিতেও আমরা দেখি নাই, এবং এমন রিপোর্ট আমি পত্রিকায় পড়েছি যে উনাকে হয়তো মানে উনার প্রতি অনেকে রুষ্ট হয়েছেন এটা বলার জন্য। উনি কোথায় এখন? আমি জানি না স্যার। তারপরে তো উনি বক্তব্য দিয়েছেন যে যারা 15ই আগস্ট আমি বলতে চাচ্ছি কি, মানে আওয়ামী লীগ বিএনপিতে ভেতরে গণতন্ত্রহীনতা এমন জায়গায় গেছে যে আওয়ামী লীগের একটা লিডার যদি কনভিন্সড হয় যে শেখ হাসিনাকে বুঝানো দরকার যে আচ্ছা নির্বাচনকালীন সরকার প্রধান পদে আপনি সরে দাঁড়ান, দেশে রক্তপাত অনিশ্চয়তা এগুলো এড়ানোর জন্য আওয়ামী লীগ থেকে, ফর এক্সাম্পল ধরেন প্রেসিডেন্ট সাহেব আব্দুল হামিদ সাহেব হলো এক্সাম্পল হিসেবে বললাম, এটা বলার মতো পরিবেশ কি আওয়ামী লীগে আছে? নাই। এবং 1996 বিএনপি তো এই পরিবেশ ছিল না। বিএনপি থেকে একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিল না 1996-এ? কারো কি তখন সাহস হয়েছিল বেগম জিয়াকে বলার যে ঠিক আছে নির্বাচনকালীন সরকার প্রধান পদে আপনি সরে দাঁড়ান? ফলে হয় কি ঘুরে ফিরে, যেটা আমরা বোঝাতে আপনার মনে আছে 2006-7 আমরা বিভিন্ন সেমিনারে বলতাম, ঘুরে ফিরে সমস্ত সমস্যার রুট হচ্ছে দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই। আমরা যত গণতন্ত্রের কথা বলি এখানে একজন ব্যক্তি ডিসাইড করেন, উনি যতই অযৌক্তিক সিদ্ধান্ত নেন, এটা জাতীয় পার্টিতেও একই অবস্থা। এটা কিন্তু আমরা জাতীয় সংসদ ভবনে সাধারণ সম্পাদক বসেও কিন্তু আলোচনা করে। এক্স্যাক্টলি, আমি বললাম এটা শুধু আওয়ামী লীগ বিএনপির অবস্থা না, এটা জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সমস্ত ইসলামী দল সব জায়গায় একই অবস্থা। একজনকে রুষ্ট করে কেউ কোনো কথাই বলবে না। ফলে হয় কি ডায়লগ যখন সমস্ত কিছু রুদ্ধ থাকে, একজনের বুদ্ধি ইচ্ছা অনিচ্ছা জেদ যখন প্রাধান্য পায়, তখন আপনি কিভাবে একটা সংলাপ? আরেকটা হলো যেমন যে ভোটতন্ত্র, যে ভোটটাই গুরুত্বপূর্ণ, যে ভোট হলে গণতন্ত্র হয়ে যাবে, এইরকম একটা ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এবং ওই যে কিন্তু ভোটে যে গণতন্ত্র নয়, যে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হলে ভোটের পরে দুই নির্বাচনের মাঝখানে সরকার কিরকম আচরণ করে, যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে কিনা, কার্যকর করে কিনা, তারা গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করে কিনা, এইরকম কি করে আপনি বলছেন আমরা সবাই জানি, কিন্তু হাউ ইউ ইমপ্লিমেন্ট না। কিন্তু আমরা এখন জবজার মধ্যে আমরা একটা ভাই আপনারা কিন্তু বলেছিলেন, এখন আমরা তো খেয়াল আসছে না, আমরা কিন্তু বলেছিলাম ফার্স্ট টাস্ক হচ্ছে রাজনৈতিক দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যৌথ নেতৃত্ব কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, তৃণমূলের ভয়েস শোনার পরিবেশ সৃষ্টি করতে হবে, রেগুলার কাউন্সিল করতে হবে। এটা তো সূতিকাগারে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি কোন জায়গায় গণতন্ত্র করতে পারবেন। এখন আমারও মনে হচ্ছে যে আমরা সবাই তো এগ্রি করেছিলাম বিদেশের এক্সাম্পল গুলি যে টানা হচ্ছে ওইটা অ্যাপ্লিকেবল না, কারণ ওইসব প্রত্যেকটা দেশে ওদের দলগুলির মধ্যে গণতন্ত্র আছে, স্বচ্ছতা আছে, কাউন্সিল হয় এবং নির্বাচন হয় সব দলীয় পদে। কালকে বলেছে মোদি প্রাইম মিনিস্টার হবে, সঙ্গে সঙ্গে আবার এ বললো না মোদি কি করে প্রাইম মিনিস্টার হবে, দলের মধ্যেই আবার কালকে বললো দলের মধ্যেই। ওইসব দেশে কোন দল নাই যেখানে একই লোক দলীয় প্রধান গত 30 বছর ধরে। আমাদের ভারত পাকিস্তানেও তো নাই, আপনার কংগ্রেস খালেদা জিয়া শেখ হাসিনার সমসাময়িক আছে না, না কেউই নাই। ভারত এই উপমহাদেশে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সমসাময়িক কোন নেতা আছে? সাথে সাথে এরশাদও তিনজনই, এরশাদও 30 বছর হয়ে গেছে তিনজনই। আপনি আরো উদাহরণ টানেন, রাশেদ খান মেননের সমসাময়িক কোন নেতা আছে? হ্যাঁ, ওই সব জায়গায় নাই। মানে এই আমরা যতই গণতন্ত্রের কথা বলি, এমনকি এটা আমি মাঝে মাঝে আমরা এমনি আলাপ করলে বলি, আপনি যদি বিভিন্ন এনজিও দেখেন, বিভিন্ন পত্রিকা যদি দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান যদি দেখেন, ওইখানেও দেখবেন এক ব্যক্তি, আমরা অন্তর্গতভাবে গণতন্ত্রহীন। কাজে আমরা গণতন্ত্রের কথা যখন বলি না, এই জায়গার বিরাট ব্যবধানটা আমরা ধরতে চাই না, স্বীকারও করতে চাই না। ডিক্টেটোরিয়াল ডেমোক্রেসি, মানে এবং সবাই যে আসিফ রাফজিরা বললেন যে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু একই অবস্থা, গত 20-30 বছর ধরেই মানে যে প্রধান একই ব্যক্তি, হ্যাঁ হয়তো খুব যোগ্য ব্যক্তি, কিন্তু একটা ব্যক্তি যখন
30 বছর ধরে কোনো প্রতিষ্ঠান চালায় তখন তো প্রশ্ন আসে যে এরকম 30 জন তো জন্ম হওয়ার কথা, 30 জন জমা হওয়ার কথা, সেটা তো হয় না। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা এখন তো মানে আলোচনা সূত্রপাত আমরা যেটা আলোচনায় দেখছি যে দুই দলের মধ্যে সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু দুই দলের প্রধান নেত্রী হচ্ছে মূল এখন সমস্যা যেটা আপনারা বলছেন। এখন এই আলোচনার জন্য কি আমাদের এখান থেকে কোনো তৃতীয় কোনো পক্ষ থাকবে, নাকি পক্ষ হিসেবে আমরা বিদেশি দাতাদেরকেই বেছে নেব? এবং যেটি অলরেডি চলছে বেছে নেব না, কিন্তু আমরা বলতে কারা? আপনি জানেন দুই নেত্রী কেউ আমরা আলোচনা করছি, কেউ এগুলো শুনছে না। অন দ্য কান্ট্রি কালকে টিপ্পনি দেবে, ও টেলিটকে দেশ চালাবে, দেশ ওরাই চালাবে, স্বপ্ন দেখছে টকশো করে। তো সুতরাং আমরা যেটা বলছি সেটা শুনছে তো না, মোরাললেস থিওরি হচ্ছে। উনি যেটা বললেন খুবই ভালো কথা, কিন্তু থিওরি। প্র্যাকটিক্যালি আমরা চাই যে ইমিডিয়েট ইলেকশনটা কিভাবে হতে পারে সেইটা সেই চাওয়াটা দুই নেত্রীকে নিয়ে আসার জন্য। তাহলে কি আমাদের কোনো মাঝপথে আর কেউ নাই, যেমন যেটা অতীতে এক সময় ছিল আমাদের সমাজের প্রতিনিধিরা? স্যার আমি আপনাকে বলি, যেমন আমার মাঝে মাঝে মনে হয় কি আমাদের যে কয়েকজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আছেন তাদের অনেকে আপনার সমস্যা, আমি কেউ কেউ আপনার জুনিয়র হতে পারেন, হয় কি স্যার প্রধান বিচারপতি খুব বড় পোস্ট, তো এমন ধরেন জাস্টিস হাবিবুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, জাস্টিস মোস্তফা কামাল, ওনারা তিনজন তো স্যার অনেক সিনিয়র সিটিজেন। আমার একসময় মনে হয় যে এই যে প্রবীণ সিটিজেনরা আছেন যাদের ব্যাপারে সেরকম কোনো কন্ট্রোভার্সি নাই, হতে পারে এরকম যারা অন্তত যে তিনজনের নাম বললাম ওনারা প্রত্যেকে খুবই সিনিয়র সিটিজেন, ওনারা মিলে যদি একটা উদ্যোগ নিত স্যার, তাহলে আমার মনে হয় ওনারা কিন্তু স্যার এইসব ব্যাপারে কথাও বলেন না, আমার মনে হয় আমাদের এখানে অতীতের অভিজ্ঞতা বড় ইতিবাচক নয়। যে রহমান সুবহান সাহেবরা চেষ্টা করেছেন, সেই চেষ্টাটাও নাই এখন সেই চেষ্টা কোনো উৎসাহ নাই। না, ফয়েজ আহমেদের উদ্যোগটা তো সফল হয়েছিল, উনি তো দুই নেত্রীকে বসাতে পেরেছিলেন, কিন্তু এখন আপনার যে গালাগালি খেতে হয় আপনি খেয়াল করে দেখেন, এই সরকারের আমলে ডক্টর ইউনূস, ফজল হাসান আহমেদ, রফিকুল হক স্যার, ABM মুসা, আকবর আলী খান, আব্দুল্লাহ আবু সাইদ, বদিউল আলম মজুমদার, কেউ তো গালি খাওয়া আর মানে ইয়ের থেকে বাকি নাই। ফলে ওনার কেউ ওনাদের পরিণতি দেখে যেই সাহসী পাবে না যে বাবা এত গালাগালি খেতে হয়। সিভিল সোসাইটি যে কনসেপ্টটা, সিভিল সোসাইটির প্রতি যে রেসপেক্টটা, আমরা তো খুবই সামান্য মানুষ, কিন্তু যাদের কথা বললাম ওনারা তো দেশের জন্য অনেক করেছেন, ওনাদের তো অনেক বড় অবদান আছে। আমার পাশে রফিকুল হক স্যার বসে আছে, আমি সবসময় বলি স্যার সামনে দেখে না, 111 পিরিয়ডে ডে 1 থেকে যেই তিনটা লোক আমার মতে কথা বলেছে, নুরুল কবির, রফিকুল হক, আসাদুল্লাহ, ওনার ভূমিকা তো আরো বেশি কার্যকর ছিল, বিকজ উনি দুই নেত্রীর লয়ার ছিলেন। উনাকে কি বলা হয়েছে বলে এই ফলে আমি সবকিছু বিবেচনা করে আমাকে খুব হতাশাবাদী মনে হতে পারে, বাট আই উড রাদার সে আমি বাস্তববাদী। আমার কেন জানি মনে হচ্ছে সমাধানে খুব একটা স্কোপ নাই আপনার। একমাত্র মজুমদার ভাই একটু আশাবাদী যে একটা আলোচনা হওয়া উচিত, এবং আমরা তো ওই যে মেবি হয়তো ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, ওই আমাদের একজন ইকোনমিস্ট, বিখ্যাত ইকোনমিস্ট বলেছে যে ডিস্ট্রয় করে তারপরে গড়ে তোলা। তো আমি এটা ওই হয়তো এটাই হবে, কিন্তু এটা ওই যে কাঙ্ক্ষিত নয়, কারণ এর মাধ্যমে বহু ক্ষয়ক্ষতি হবে, বহু প্রাণহানি হবে, বহু রকম জানমালের এই যে ক্ষতি হবে। তো এই আমার অলরেডি হচ্ছে, আরো ব্যাপক আকার ধারণ করতে হবে। আজকে তো কোথায় বাসে আগুন লাগিয়ে দিয়েছে, বাসের ওই বাস চালক আগুনে সিএনজি চালক। এমনকি আপনার সর্বব্যাপী সংঘর্ষ হতে পারে। 25 অক্টোবরে বিরোধী দল যেভাবে হুঙ্কার দিচ্ছে, তাতে আমরা ওই যে লগি বৈঠার সময় যে সিচুয়েশন দেখেছিলাম, রাস্তা মারামারি, সেই সিচুয়েশনও তো হতে পারে, খুবই আশঙ্কা নিয়ে বলছি। মানে একটা অনিবার্য পরিণতি দেখা যাচ্ছে সামনে, কিন্তু এটাকে রক্ষা করার জন্য কোন রকম একটা কার্যকর যে উদ্যোগ বা সংলাপ, সেটা কিন্তু অনুপস্থিত একেবারেই। আরেকটা কথা কি আমি বলি যে স্বাধীন ভাইরা যেমন বলতেছে না যে বিরোধী দল, অনেকে বলে বিরোধী দল কি পারবে নাকি, বিএনপির তো তেমন কোনো আপনার সংগঠিত জনশক্তি নাই। তাই আমি আপনাকে দুইটা কথা বলি, বাংলাদেশে আপনি যদি পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন, যখন শেখ হাসিনার জনসভাতে গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, সেটার সময় তো আওয়ামী লীগ বিএনপি সরকারের পতন ঘটাইতে পারে নাই। কখন পেরেছে? ইলেকশন পিরিয়ডে, তখন সরকার নাজুক হয়ে যায় শেষ 2-3 মাস। শেষ 2-3 মাসে কিছু অলৌকিক ঘটনা ঘটে, ঘটনাগুলো আপনার বলে যাই। একটা হচ্ছে ধরেন
যারা দলের বিরোধী দলের নেতাকর্মী থাকে তারা চিন্তা করে এখন যদি আমি প্রকাশিত না হই তাহলে তো মন্ত্রী এমপি টেন্ডারবাজি কিছুই করতে পারবো না, জীবন দিয়ে নামে সবাই মাঠে, বিএনপির ক্ষেত্রেও নামবে। সেকেন্ড হচ্ছে প্রশাসনের মধ্যে যাদের অনেক ক্ষোভ আছে, তারা হয়তো এখন যারা বগুড়া কোটা বা গোপালগঞ্জ কোটার কারণে বঞ্চিত বা বিভিন্ন কারণে ক্ষুব্ধ, তারা তখন একটু সরকার বিরোধী দলের সাথে লিয়াজও করার চেষ্টা করে যে আমার একটা সময় আসতেছে, শেষ সময় তারাও খুশি। এক্স্যাক্টলি। 3 নাম্বার হচ্ছে সরকারি দলের মধ্যে যারা অনেক বেশি অন্যায় অবিচার করেছে তারা ভবিষ্যতের আশঙ্কা চুপ হয়ে যায়। এই সিমটমগুলা কিন্তু খুব ইনসিগনিফিকেন্ট সিমটম না। অবাধ নিরপেক্ষ নির্বাচন না করে থাকে তাহলে তার প্রার্থীরা 5টা সিটি কর্পোরেশনে হলো কিভাবে? যে কোনো মূল্যে এই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ওই বিএনপি নেত্রীর সাধ্য নাই তিনি নির্বাচন বানচাল করেন, আমরা তা হতে দেব না। সরকার আমরা দিয়েছিলাম, আপনারা দাবি করেছিলেন, তবে আজকে দেশের প্রয়োজনে 90 লাখ মানুষ যখন এই কেয়ারটেকার সরকার চায় তখন কেন আপনারা দেবেন না? কে হাসানকে যদি আপনারা গ্রহণ করতে না পারেন তাহলে হাসিনাকে কি করে দলীয় লোক হয়ে কি করে গ্রহণ করা যাবে? ইরশাদের সময় সংবিধান দেখায়নি আমাদেরকে, 96 ফেব্রুয়ারি ইলেকশন পরে সংবিধান দেখানো হয়নি, তখন তো একই কথা হয়েছিল যে অন্য কোন শক্তির কাছে চলে যাবে না, আমাদেরকে একটা বুদ্ধি বার করতে হবে। তো এই ইতিহাস থেকে তো আমরা নিজেকে বিচ্ছিন্ন করতে পারি না। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হবার কোনো সুযোগ নাই এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যদি সংসদ এগে নির্বাচন করতে হয় তাহলে নির্বাচন কমিশনের জন্য কিছু অবশ্যই কিছু টাফ হবে, কিছু দুরূহ হবে, আর সংসদ ভেঙে নির্বাচন করলে সহজ হবে। টাইম আর হাতে নাই, কাজেই এই সংকট নিরসনে আমরা সরকারের কাছ থেকে, সরকারি দলের কাছ থেকে, বিরোধী দলের কাছ থেকে আমরা স্পষ্ট কথা জানতে চাই। এই সংকটের মূল কারণটি হচ্ছে বাংলাদেশে কোনো রাজনীতি নেই এখন, কারণ আমি মনে করি আছে ক্ষমতা নীতি। ইলেকশন হবে, সময় মতন হবে, এর মধ্যে কোনো ডিলে হবে না। আর আমাদের সংবিধানে যেভাবে বলা আছে 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ইলেকশন হতে হবে, সেই ইলেকশন লাস্ট যেটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি সেটা তো প্রধানমন্ত্রীর কথাটা উনি বললেন, রাজা বলেছে প্রজারা তো বলবি। যদি রাজা এটুকু বলে থাকে প্রজারা তো আরো অনেক বেশি বলবে, তেমন কিছু বলে নাই। ভদ্রলোক যা প্রধানমন্ত্রী যেটা বলেছে সেইটি বলছে, এই সরকারের আন্ডারে ইলেকশন হবে, এইটি নিয়েই তো আমরা আলোচনা করছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা ইলেকশন হোক, ও বিএনপির আন্ডারেও নয়, এই সরকার একটা নিউট্রাল একটা বডি হোক, তার ইলেকশনটা করে দিয়ে চলে যাক, এইটি হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু সেটা তো কেউ মানবে না। আসিফ আপনার কাছে আছে যে তাহলে কি এখন সামনের এই সংকট উত্তরণের জন্য যে বিদেশিদের দৌড়ঝাঁপ দেখছি, তাহলে তারাই কি মূল নিয়ামক হিসাবে সামনে চলে আসবে? না, বাংলাদেশে স্যার বলেন, আমি না, বিদেশি অনেক আশা করছে যে জাতিসংঘ যেখানে হস্তক্ষেপ করেছে, যেখানে এটা ঠিকই, তাহলে আমাদের ক্রাইসিসটা কোথায় পৌঁছেছে যে জাতিসংঘ একটা ওয়ান অফ দ্য স্টেট, এতগুলো স্টেটের মধ্যে একটা স্টেটে কি ইলেকশন হচ্ছে, 2 নেত্রীর সঙ্গে কথা বলছে, এতে বোঝেন না কথা বলে। হ্যাঁ, তো এটা চিন্তা করে থাকে কোথায় আমরা গিয়েছি। সেটা যদি আমরা সেন্সেবল না হয় তাহলে কি আর হবে? আমরা কিন্তু স্যার আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে উদাহরণ দেখেছি, জাতিসংঘ যখন ইন্টারভিন করে ওইটা একটা মানে খুবই ডিসক্রেডিটফুল একটা চিত্র তুলে ধরে একটা দেশে, যে এই দেশের জনগোষ্ঠী নিজেরা নিজেদের সমস্যা সমাধান করতে পারে না। আমরা সেটা চাই না। তবে এমনি আপনি যদি দূতাবাসগুলোর কথা বলেন, আমার একটা অবজারভেশন হচ্ছে রাজপথে জনগণ যখন কোনো সিদ্ধান্ত নেয়, কোন দূতাবাস সে যত শক্তিশালী হোক না কেন তার বিপক্ষে যায় না। আপনি দেখেন রেজা শাহ পাহলাবির পর ইরানে কি হয়েছে, হোসনি মোবারকের সময় মিশরে কি হয়েছে, মানে কৌশল হলেও তার পক্ষে থাকে। হলে বিদেশি শক্তি নিয়ামক হয় তখন যখন বিদেশি শক্তি ক্যাটাগরিক্যালি বুঝতে পারে যে একটা সরকার প্রচন্ডভাবে অজনপ্রিয় হয়ে গেছে বা একটা বিরোধী দল প্রচন্ডভাবে শক্তিশালী হয়ে গেছে। এই ধরনের চিত্রগুলো ক্লিয়ার হলে তখন তারা আরো এগ্রেসিভ হয় বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে। ফলে আলটিমেটলি ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। আমি সকল হতাশার পর একটা জিনিস মনে করি, মানে সামনের ইলেকশন তো একটা ইভেন্ট মাত্র। আমাদের গণতন্ত্রের অভিযাত্রাটাকে যদি আমরা ম্যারাথন দৌড় হিসাবে চিহ্নিত করি তাহলে এটা হয়তো 100 মিটার, মাঝখানের 100 মিটার হয়তো। তো এখানে যদি আমার
একটুখানি স্লথ গতিও হয়, পরে কাভার করার সুযোগ থাকবে। একটা দুটো ইলেকশনে যদি এরকম ঝামেলাও হয়, তারপরও বাংলাদেশের মানুষের যে অসীম শক্তি, আপনার যেখানে আশাবাদের জায়গা, যে বাংলাদেশের মানুষ রায় দিতে ভুল করে না, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার ক্ষেত্রে জীবন চলে যাবে, কোনো প্রবলেম হবে, এইসব বিবেচনা করে না, খুবই ইমোশনাল। এবং বাংলাদেশের মানুষ দেশকে খুবই ভালোবাসে। তো এগুলি যখন ঠিক আছে, গণতন্ত্রের অভিযাত্রার যে ম্যারাথন দৌড়, সেখানে আমরা জিত। কিন্তু কতগুলো জিনিস আপনি যদি নষ্ট করেন, এগুলো সহজ নয় আবার গড়ে তোলা। যেমন আপনি